ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন দিতে পারবেন ভোট। দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করল ইসি। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। 2 মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন আয়োজন। উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস সংস্কার ও বিচার কাজ গুরুত্ব দিয়ে শেষ করার নির্দেশনা। প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম আর হচ্ছে ট্রায়াল। উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি ক্ষমতায় এলে ইসলাম বিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি নেতাদের। সংস্কার ছাড়া ভোট হলে মানুষের সঙ্গে প্রতারণা করা হবে, মন্তব্য জামায়াত নেতার। জুলাইয়ের বেওয়ারিশ 6 শহীদকে দাফন। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরুর আবেদন। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় অভিযোগপত্র। সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী 5 দিনের রিমান্ডে। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণে জড়িতদের অভিযোগ। দুদকের মামলায় বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ কারাগারে। টানা 4 মাস কমার পর আবারও বাড়ল মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকারের 1 বছরের চেষ্টায় বাজারকে সিন্ডিকেট মুক্ত করার দাবি বাণিজ্য উপদেষ্টার। এবং ভারী বৃষ্টিতে পানির চাপ সামলাতে না পেরে চট্টগ্রামে ভেঙে পড়ল কালভার্ট। মুন্সিগঞ্জে লরির ধাক্কায় দেয়াল ধসে প্রাণ গেল শিশুর। টাঙ্গাইলে পিকআপ বাইক সংঘর্ষে নিহত 3। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় ইসি ভবনে কমিশনের সভা শেষে একথা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি এবং প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পোস্টাল ব্যালটে এবার ভোট দিতে পারবেন প্রবাসীরা। 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার সকাল 11টা প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে শুরু হয় নির্বাচন কমিশনের 9ম সভা। আলোচনা চলে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, প্রবাসীদের ভোটের পদ্ধতি, ভোটার তালিকা আইন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও নিয়ে। 8 ঘন্টার বৈঠকে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলেও আটকে যায় আরপিওতে। মুলতবি ঘোষণা করে ইসির চূড়ান্ত হওয়া সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, দেশেও পোস্টাল ব্যালটে ভোটের বিধান রাখা হয়েছে। প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে। বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন। রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। ইন কান্ট্রি ভোটিং যেটা আছে পোস্টাল ব্যালট, সরকারি কর্মচারী, তারপরে ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ, একই ব্যালট পেপার তাদেরকেও সরবরাহ করা হবে। ভোটার তালিকা আইন অনুযায়ী 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও জানান ইসি সানাউল্লাহ। নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। সো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। এআই ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ ও ভোটের দিন ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা দেয়া হলেও কেন্দ্রের সিসি ক্যামেরার ব্যবহার নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন।
তফসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এ পর্যায়ের প্রধান কাজ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি একথা বলেছেন। আর বৈঠক শেষে ব্রিফিং করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, সংস্কার আর বিচার কাজ গুরুত্ব দিয়ে শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময়ে দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ের নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা গত 5 আগস্ট পর্যন্ত সময়কে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় আখ্যা দিয়ে জানান, এবার দ্বিতীয় অধ্যায় শুরু করেছে সরকার। সুষ্ঠু ও সুন্দরভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করাই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের একথা জানান। উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। আমরা মনে করি ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে এবং এটা ফেস্টিভ মুডে হবে। প্রধান উপদেষ্টা সরকারের দ্বিতীয় কাজ সংস্কার আর তৃতীয় কাজ বিচার প্রক্রিয়া উল্লেখ করে গুরুত্ব দিয়ে কাজগুলো সম্পন্ন করতে বৈঠকে নির্দেশনা দেন বলে জানান প্রেস সচিব। 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে। বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়িয়ে 8.5 লাখ করা হবে। আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহারিন চৌধুরীর নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 2 জন শিক্ষক ও 1 জন আয়ার অবদানের জন্য তাদের সম্মাননা দেওয়ার বিষয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতা এলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। জন আকাঙ্ক্ষা ধারণ করে অন্তর্বর্তী সরকার স্বচ্ছ ভোট আয়োজন করবে বলেও প্রত্যাশা তাদের। অতীতের বিতর্কিত ভোটে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্বে না দেওয়ার দাবি নেতাদের। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় নিহত প্রতিষ্ঠানটির কর্মচারী শহীদ মাসুমা বেগমের পরিবারের প্রতি বৃহস্পতিবার দুপুরে সমবেদনা জানায় আমরা বিএনপি পরিবার। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কথা বলেন নির্বাচন ইস্যুতে। ইসিতে চিঠি পাঠানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। প্রত্যাশা করেন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের। জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে, তারা যেটা করবে একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি। এদিন জাতীয় প্রেস ক্লাবে 2 অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অবৈধ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্ব না দেওয়ার দাবি জানান তারা। কবর থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও দায়িত্ব না পায়। কেউ কেউ বলেই ফেলেছে, তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন তারা প্রতিহত করবে। এই নির্বাচন না হলে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে। একই দিন সন্ধ্যায় মহাখালীতে বাংলাদেশ জমিয়াতুল মোদাসেরিনের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি, রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলের সাথে কথা বলছি। সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে ঐক্য থাকবে, বিভক্তি থাকবে না। আগামী নির্বাচন সফল করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারেন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি বলেছেন, জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের অবদান মূল্যায়িত হয়নি। ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে বলে মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। আপনি বিডিআরের পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ছাত্র জনতার এইসব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না, আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিনিধিত্বকারী লোকজন খুশি হতে পারবে না, তাদের আশঙ্কার প্রতিফলন হবে না। তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। কোনো পরাশক্তির কালো ছোবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোনো দুর্বলতার কারণে যেন নিশ্চিহ্ন হয়ে ভণ্ডুল হয়ে না যায়, আমরা আশঙ্কা করি। জুলাই আন্দোলনে শহীদ বেওয়ারিশ 6 জনের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল মর্গ থেকে লাশগুলো গ্রহণের পর জুরাইন কবরস্থানে দাফন করে আঞ্জুমান মুফিদুল। ময়নাতদন্তে 5 জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ভোঁতা অস্ত্রের আঘাতজনিত মৃত্যু। বাকি 1 জনের বিষয়ে লেখা হয় বন্দুকের আঘাত। নাম নেই, পরিচয় নেই, তবুও ইতিহাসের পাতায় তারা থাকবেন শহীদ পরিচয়ে। গণমানুষের মুক্তির লড়াইয়ে তাদের ত্যাগ হারাবে না মূল্য। দীর্ঘ 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত 6 শহীদের মরদেহের খোঁজে আসেননি কেউ। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামকে। কর্তৃপক্ষ জানায়, জুলাই আন্দোলনের সময় 7 থেকে 14 জুলাইয়ের মধ্যে লাশগুলো ঢাকা মেডিকেলে আসে। তাদের মধ্যে 5 জনের মৃত্যুর কারণ আঘাতজনিত আর 1 জন মারা যান শর্টগানের আঘাতে। এমনটা নিশ্চিত করেছে ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগ। ডেড বডিগুলি আমাদের মর্চারিতে ছিল, আসলে আমরা হ্যান্ডওভার করে দিয়েছিলাম অটোপসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে, ওনারা এটা ডিসপোজাল করার জন্য। আদালতের আদেশে লাশগুলো হস্তান্তর করা হয়েছে জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ভবিষ্যতে পরিচয় শনাক্তে মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করে রাখা হয়েছে। আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলো জিডি হয়েছে, জিডির প্রেক্ষিতে এগুলো সুরধাল করা হয়েছে। যেহেতু লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, এজন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি। অজ্ঞাত 6 শহীদের মরদেহ গ্রহণের পর রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রামপুরা কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির আলোচিত ঘটনার বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে। এছাড়াও 19 জুলাই রামপুরায় আরও 2 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। গেল বছর ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন রামপুরায় কার্নিশ থেকে এই গুলির ঘটনা হতভম্ব করে দেয় সবাইকে। এক পর্যায়ে তীব্র গুলির মুখে 3 তলা থেকে পড়ে যান আমির হোসেন, তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। এ ঘটনায় গত 31শে জুলাই তদন্ত শেষ করে তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার যা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন, যেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের এডিসি রাশেদ সহ 5 পুলিশকে অভিযুক্ত করা হয়েছে। কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভেতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়। হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এদিন 5 আগস্ট আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং 1 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হবে। 13 আগস্ট আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির পর 16 আসামির বিচার শুরু হবে কিনা সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল 2। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সোমায়া জাফরিনের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে
বিচারক 5 দিনের মঞ্জুর করেন। একই মামলায় আরেক আসামি আদনান বিন চৌধুরীকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বসুন্ধরা এলাকায় আওয়ামী লীগের গোপন বৈঠক ও প্রশিক্ষণ কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক ও প্রশিক্ষণের আয়োজন করে। খবর পেয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে 22 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 31 জুলাই সেনা সদরের একটি ব্রিফিংয়ে সামনে আসে ঘটনাটি। মেজর সাদেকুল হক নামের এক কর্মকর্তাকে আটকের কথাও জানানো হয়। পরদিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথা জানায়। এ ঘটনায় সাদেকের পাশাপাশি তার স্ত্রী সাবেক শীর্ষ সেনা কর্মকর্তার মেয়ে সুমাইয়া জাফরিনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায় গোয়েন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাফরিনকে পুলিশ কর্মকর্তা দাবি করে ফেসবুক পোস্টের পর বাহিনীর সদর দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় এ নামের কোনো কর্মকর্তা পুলিশে নেই। বুধবার সন্ধ্যায় মিরপুর ডিওএসএস থেকে জাফরিনকে আটক করে ডিবি। পরে তাকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি জানিয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন জাফরিন। গোপন অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। জাফরিনের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি। এদিকে জাফরিন ছাড়াও এ মামলায় আদনান বিন চৌধুরী নামের আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি। দুপুরে দুজনকে আদালতে তুলে 7 দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত জাফরিনের 5 ও আদনানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় জাফরিন নিজেকে নির্দোষ দাবি করে রিমান্ডে না পাঠানোর অনুরোধ করেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হলে এই আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় বেরোবির আরেক সাবেক ভিসি AKM নুরুন নবী সহ 5 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপের চেয়ারম্যান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতারের পর ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে দুদক। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান আদালত। দুদকের মামলায় বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের নামে 4 কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক 2 ভিসি কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ কয়েকজন। গেল জুনে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অনুমোদিত প্রকল্পগুলোর নকশা চেঞ্জ করে তারপর হলো আপনার ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। এছাড়া হলো আপনার বিভিন্ন বিল থেকে ঠিকাদারদের বিল থেকে কর্তন করে তিনি কিছু টাকা করে সেটা ব্যাংকে আপনার হলো FDR করেছেন, যেটা তিনি করতে পারেন। এই মামলার আসামির তালিকা রয়েছেন বেরোবির আরেক সাবেক ভিসি AKM নুরুন নবী সহ আরও কয়েকজন, যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিন ভুয়া প্রতিষ্ঠানের নামে ইউসিবি ব্যাংক থেকে ঋণের নামে 48 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ 47 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টিতে পানির চাপে চট্টগ্রামে ভেঙে পড়েছে 45 বছর আগের কালভার্ট। চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়ক ভেঙে যাওয়ায় একপাশে যান চলাচল বন্ধ থাকলেও অন্য পাশে চলছে ঝুঁকি দিয়ে। দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। এদিকে ভোর থেকে ভারী বৃষ্টিতে ডুবেছে নগরীর নিচু এলাকাও। রাতের আঁধারে ধসে পড়ে কালভার্ট, ভেঙে যায় গুরুত্বপূর্ণ সড়ক। চট্টগ্রামের অক্সিজেন এলাকায় শীতলজন্না খালের প্রস্থ 12 ফুট, কিন্তু উপরে কালভার্টের প্রস্থ মাত্র 6 ফুটের। ভারী বৃষ্টিতে পানির চাপ সামাল দিতে না পেরে ভেঙে যায় 45 বছর আগের ইটের কাঠামোতে তৈরি কালভার্টটি। এতে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। ঝুঁকি নিয়ে অন্য পাশ দিয়ে চলাচল করছে যানবাহন। 3-4 মাস আগ থেকে এটা যখন দুর্বল হয়ে গেছিল, ঢাবি গেছিল, তখন উপরে দিয়ে হালকা ঢালাই করে দিচ্ছে। 4 বছর আগে থেকে ছোট্ট একটা গর্ত ছিল, এই গর্তের মধ্যে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নেই। খবর পেয়ে ছুটে আসেন সিটি মেয়র, পরিদর্শন করে জানান দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি,
যেহেতু মাটি সরে গেছে, নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে, যার কারণে এটা হয়েছে। 6 মিটারের এটাকে আমরা 15 মিটার করে দেব এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ ধরবো। আমাদের ওয়াকিবহাল এটার বিষয়ে আমরা ডিজাইন করে রাখছি, আমরা জাস্ট এখন টেন্ডার দিয়ে আমরা কাজটা শুরু করে দেবো। এদিকে ভোর থেকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ সহ নিচু এলাকায়। এখানে পানি নামার মতন এসকেপ নেই, জায়গাটা আসলে ওই পরিমাণে নেই, যে কারণে এখানে একটু বৃষ্টি হলে পানি উঠে যায়। ইঞ্জিন গাড়ি চলতে পারছে না, মানে আমরা চলতেছি, মানে অনেক পানির ভেতর কষ্ট করে চলতেছি। মেয়রের কাছে আবেদন হচ্ছে এই সুলভগড় এলাকাটা যাতে উন্নত করে এবং পানি নিষ্কাশন করে। আবহাওয়া অফিসের তথ্য মতে ভোর 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের 1 বছরের চেষ্টায় সিন্ডিকেট মুক্ত হয়েছে বাজার। নিজেদের কর্মকাণ্ডের সমালোচনা করে এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। বিকেলে জুলাই পুনর্জাগরণ উদযাপনে টিসিবি আয়োজিত এই অনুষ্ঠানে অবশ্য বাণিজ্য সচিব জানিয়েছেন এখনো দূর হয়নি দুর্নীতি বৈষম্য। জুলাই আন্দোলনটা ছিল সকল দল মত শ্রেণী পেশার মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে একটি সংগ্রাম, একটি গণ অভ্যুত্থান। সমতার বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় গত বছর জুলাইয়ে হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থান, সেই পুনর্জাগরণ উদযাপনে বৃহস্পতিবার বিকেলে সরকারি বিপণন সংস্থা টিসিবি আয়োজিত এই অনুষ্ঠানে বাণিজ্য সচিব জানালেন এখনো যেমন দূর হয়নি দুর্নীতি, তেমনি পুঁজিবাদের লাগাম ছিঁড়ে বৈষম্য মুক্ত হয়নি বাংলাদেশ। এখনো কিন্তু দুর্নীতি আমাদের সমাজ থেকে বিদায় নেয়নি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতা কি মানুষের প্রকৃত স্বাধীনতা বা বৈষম্যকে দূর করেছে? করে নাই। একই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানে সিন্ডিকেট মুক্ত হয়েছে নিত্যপণ্যের বাজার। আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। এ সময় জুলাই চেতনা বাস্তবায়নের অংশ হিসেবে আগামী নির্বাচনের আগেই দুর্নীতি দূর করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে এমন আশার কথা শোনান বাণিজ্য উপদেষ্টা। বৈষম্যহীন যে আমাদের যে যাত্রা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টানা 4 মাস কমার পর জুলাইয়ে এসে আবার বেড়েছে মূল্যস্ফীতি। জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.55%। যদিও 1 বছর আগের তুলনায় তা 3.11% কম। মূল্যস্ফীতির চাপ সামলাতে আয় বৃদ্ধিতে সরকারকে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জ নিয়ে আসতে মূল্যস্ফীতি কমাতে কদিন আগেই চলতি অর্থবছরের প্রথম 6 মাসের জন্য আবারও সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। যদিও বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জানালো জুলাই মাসে বেড়ে গেছে মূল্যস্ফীতির হার। বিবিএস এর তথ্য, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.55%। জুনে যা ছিল 8.48%। বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হারও। মাসের ব্যবধানে 0.34% বেড়ে হয়েছে 7.56%। আর 0.1% বেড়ে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে 9.38%। 2024 সালের জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল 2 অঙ্কে 11.66%। চলতি জুলাইয়ের তুলনায় যা 3.11% বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগের সুফল মিললেও এর চাপ সামলাতে আয় বৃদ্ধির দিকে সরকারের মনোযোগ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। মজুরি বৃদ্ধির হার কিন্তু মূল্যস্ফীতির চেয়ে কম, অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাদের প্রকৃত আয় কিন্তু কমছে। স্বল্প আয় বা দরিদ্র জনগোষ্ঠী বা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠী, বিশেষ করে এই ধরনের শ্রেণী যারা পেশায় যারা জনগোষ্ঠী, এবং এদের সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেশে, তাদের জীবন তো দুর্বিষহ জীবন হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতির সঙ্গে অবশ্য জুলাই মাসে মজুরি বৃদ্ধির খবরও দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। শিল্প খাতের উপর ভর করে 0.01% বেড়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ঠেকেছে 8.19%। যদিও 0.03% করে মজুরি কমেছে কৃষি ও সেবা খাতে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। এবার দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। এরই মধ্যে বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মস্কোয় পুতিন উইটকফ বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।
এদিকে নিষেধাজ্ঞার সতর্কতার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রুশ সেনাদের হামলায় জাপোরিঝিয়ায় 2 জন নিহত হয়েছেন। ইউক্রেনের পাল্টা হামলায় প্রাণ গেছে 4 জনের। যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টের বারবার আহ্বান ও নিষেধাজ্ঞার সতর্কতার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। আকাশপথে হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের আরও একটি এলাকা দখলের দাবি করেছে মস্কো। জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেনও। সুমি ও কুর্স্ক সীমান্ত জুড়ে পাল্টা হামলা চালাচ্ছে তারা। রুশ নিয়ন্ত্রিত লুহান্স্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই বেসামরিক বলে দাবি করেছে স্থানীয় গভর্নর। এই জটিল পরিস্থিতির মধ্যেই বুধবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানায় উভয় পক্ষ। বৈঠকের বিষয়ে ট্রাম্প জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং যুদ্ধ শেষ করার বিষয়ে সবাই একমত। এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন। এরপর পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে যৌথ বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার। এরই মধ্যে বিষয়টি নিয়ে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে ফোনালাপ হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, রাশিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চায় আর প্রেসিডেন্ট উভয় নেতার সঙ্গেই বৈঠকের জন্য উন্মুক্ত। তবে এখনো স্পষ্ট নয় কোথায় এবং কখন এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, উইটকফের সফর নিয়ে তিনি নিজে কথা বলেছেন ট্রাম্পের সঙ্গে। তার মতে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার মনোভাব আগের চেয়ে কিছুটা নমনীয় হয়েছে, তবে সবকিছু নির্ভর করছে মস্কোর দেয়া শর্তের উপর। তিনি বলেন, ইউক্রেন ও তার অংশীদাররা মিলে একটি স্পষ্ট ও যৌথ অবস্থান নির্ধারণে কাজ করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় বড় পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে লম্বা লাভ দিয়েছে লাল সবুজ। 24 ধাপে গিয়ে 104তম স্থানে উঠে এলো পিটার বাটলারের দল। শুধু তাই নয়, এবারের হালনাগাদে সর্বোচ্চ উন্নতি ও সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পাওয়া দলও বাংলাদেশ। ফিফার ওয়েবসাইটে বাংলাদেশের নাম উল্লেখ করে খবর প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইতিহাস গড়া এক অর্জন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার গৌরব অর্জন করা তো আর চারটেখানি কথা না। আর সেই কাজটাই করে দেখালো বাংলাদেশ নারী ফুটবল দল। টানা 2 বার সাফ জয়ের পর এশিয়ার মঞ্চে লাল সবুজের বাজিমাত, যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে দেশের ফুটবলটাকে। বিশ্বকাপে খেলার হাতছানি, সঙ্গে আছে অলিম্পিকে খেলার সম্ভাবনাও। এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে যাওয়ার আগে প্রস্তুতির জন্য জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে লাল সবুজ। এরপর বাছাই পর্বে তুর্কমেনিস্তান, বাহরাইন ও মিয়ানমারের সঙ্গে দাপটের সঙ্গে লড়াই করে বাংলার জয়ী তারা। অপরাজিত দল হিসেবে আসর শেষ করে মূল পর্বে খেলার টিকিট কেটে দেশে ফেরে আফ্রিদার দল। আর এশিয়ার মঞ্চে দারুণ এ অর্জনের বড় পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে লম্বা একটা লাফ দিল লাল সবুজ। 1 কিংবা 2 নয়, 24 ধাপ এগিয়েছে পিটার বাটলারের দল। এর আগে 5 ধাপ এগিয়ে 128 নম্বর অবস্থানে থাকলেও এবার লম্বা লাফে 104 নম্বরে উঠে এলো বাংলাদেশ, যেখানে লাল সবুজের রেটিং পয়েন্ট 1179.87। অভূতপূর্ব সাফল্য পেলেও এর আগে 2013 ও 2017 সালে বাংলাদেশ সর্বোচ্চ 100 নম্বরে জায়গা করে নিয়েছিল। এদিকে শুধু র্যাঙ্কিংয়ে উন্নতিই নয়, সঙ্গে ফিফার ওয়েবসাইটে বাংলাদেশের নামও উঠে এলো ভিন্নভাবে। কেননা ফিফার এবারের হালনাগাদে সবচেয়ে বেশি 24 ধাপ এগোনো দলের নাম বাংলাদেশ। এছাড়াও সর্বোচ্চ রেটিং পয়েন্ট 80.51 বেড়েছে বাংলাদেশের। ফিফার কোনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এ ধরনের উন্নতির কারণেই বিশেষভাবে লাল সবুজের নাম উল্লেখ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সামনেই বাংলাদেশ দলের বিশ্বকাপ কিংবা অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের মিশন। কঠিন সেই মঞ্চে লাল সবুজের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা পালন করবে ফিফা র্যাঙ্কিংয়ের এই উন্নতি। মূল পর্বে খেলার আগে লাল সবুজের বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন দিতে পারবেন ভোট। দল প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করল ইসি। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন আয়োজন। উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস সংস্কার ও বিচার কাজ গুরুত্ব দিয়ে শেষ করার নির্দেশ।
এবং বিএনপি ক্ষমতা এলে ইসলাম বিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি নেতাদের, সংস্কার ছাড়া ভোট হলে মানুষের সঙ্গে প্রতারণা করা হবে, মন্তব্য জামাত নেতার। এই ছিল রাতের সময়ে, সঙ্গেই থাকুন সময়।